সিএসএস এর কিছু দেখাইছিলাম? শুরু করে নেই। আচ্ছা, সিএসএস শুরু করার জন্য একটা ফার্স্টে ফোল্ডার নিলাম। সাপোজ আমাদের সিএসএস, থাক সমস্যা নাই। এখন এখানে গিয়ে একটা কি করব, এখানে একটা ফাইল নেব। ফাইলের নাম কি? ফাইলের নামও দিব হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে কি হলো, ফাইলের নাম কি দিলাম? ইন্ডেক্স ডট এইচটিএমএল। সিএসএস শুরু করলাম, বাট আবার নামও কি দিলাম? ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো লাভ হলো কি? আচ্ছা, এখানে গিয়ে কী লিখতে হবে? লিখতে হবে হচ্ছে আপনার এক্সক্লেমেটেড সাইন ডক টাইপ এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ শুরু করেন, এরকম, তাই না? আচ্ছা, এগুলো লেখা অনেক বিরক্তিকর, এভাবে আর লিখবো না। কথা বলছেন? আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, একটু সাইলেন্ট, আমরা কথা শুনি। আস্তে আস্তে আমরা ম্যাচিউর হচ্ছি, আস্তে আস্তে আমাদের লেভেলটা বাড়াতে হবে, তাই না? এখন এখানে অনেক প্লাগইনস আছে, নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে অনেক প্লাগইনস আছে। সেই প্লাগইনসগুলো দিয়ে অনেক ইজিলি কোড করা যায়, বা আরও অনেক এডিটর আছে, সেই এডিটরগুলোতেও এরকম অনেক ফ্যাসিলিটি আছে যেগুলোর কারণে অনেক ইজিলি কোড করা যায়। আমরা সেরকম ফ্যাসিলিটি নেব। গত তিনটা ক্লাস এই জন্যই দেখানো হয় নাই, কারণ আপনাদের এই জিনিসগুলো কোডগুলো লেখা উচিত ছিল, এই জন্যই দেখাইনি আমি। কথা বুঝছেন? আচ্ছা, এই নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে এরকমই একটা ফ্যাসিলিটির নাম হচ্ছে জেন কোডিং। জেন কোডিং আপনাদের নোটপ্যাডের মধ্যে এই জিনিসটা ইনস্টল করা নাই। কথা বলছেন? এটা ইনস্টল করতে হয়। আচ্ছা, ইনস্টল করে কোথায় গিয়ে? মাই কম্পিউটারে যাবেন, যাওয়ার পর সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোগ্রাম ফাইলস এইটাতে অথবা এইটাতে, যে কোনো একটাতে গিয়ে দেখেন নোটপ্যাড প্লাস প্লাস কোথায় লেখা আছে। এখানে যান, যাওয়ার পর প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন? এর মধ্যে যান। এর মধ্যে যাওয়ার পর এই যে এই ফোল্ডারটা আর হচ্ছে এই ফোল্ডারটা, এই দুইটা ফোল্ডারের মধ্যে এই দুইটা ফোল্ডার যদি আপনি ডিলিট করে দেন, হ্যাঁ হ্যাঁ, এটা যদি ডিলিট করেন তাহলে দেখেন ডিলিট হয় না, কারণ হচ্ছে এই নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করা আছে। এখন এটাকে কেটে দেন, আবার ট্রাই করেন, দেখেন ডিলিট হয়ে যাবে। আছে আর নাই। এখন যদি আপনি আবার গিয়ে এখানে ওপেন করেন, এটা দেখেন আর জেন কোডিং কথাটা লেখা নাই, আছে? আচ্ছা, এটা পাবেন কোথায়? এটা পাওয়ার জন্য আপনি একটা ওয়েবসাইটে যাবেন, সেটার নাম হচ্ছে code.google.com। এখানে অনেক অনেক কোড পাওয়া যায়। তারপরে গিয়ে code.google.com/p/জেন কোডিং, জেন হাইফেন কোডিং, এটা লিখে একটু এন্টার দিবেন। কথা বুঝছেন? তারপরে এখানে গিয়ে ডাউনলোডে গিয়ে ক্লিক করেন। নিচের দিকে দেখেন এখানে লেখা আছে জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস ডট জিপ, দেখতে পাচ্ছেন? এখানে গিয়ে ক্লিক করেন। ক্লিক করার পর বলছে ডাউনলোড করো আর কি, এখানে ওকে করেন, ডাউনলোড হয়ে যাবে। এটা হয়েছে? আচ্ছা, এবার এখানে যান, দেখেন যে ফাইলগুলো ডিলিট করলাম, এই ফাইলগুলো এখানে আছে। আচ্ছা, তাহলে কি করব আমরা? এই ফাইলগুলো কোথায় রাখবো? এই ফাইলগুলোকে কোথায় যাব? সি ড্রাইভ, আবার দেখাচ্ছি, প্রোগ্রামস, নোটপ্যাড প্লাস প্লাস, প্লাগইনস, এখানে গিয়ে রেখে দেবো। হ্যাঁ, পেস্ট করে দেবো, জাস্ট ড্রাগ করে ড্রপ করব। কথা বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে নাই, কারণ ওপেন অবস্থায় ছিল। এখন এটাকে তো রিলোড দেওয়ার মতো কোনো অপশন নাই এখানে, তাই না? এই জন্য কেটে দিয়ে আবার ওপেন করেন এটাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে বলবেন, ভাই আমরা তো ডিলিট করতে গিয়ে এরকম ফাইল খুঁজে পাচ্ছি না।
কারণ আপনারা ডিলিট করতে চাইবেন প্রথমে। হ্যাঁ, অনেকেই আছে বলবেন যে ভাই ডিলিট করার জন্য ফাইল নাই, ডিলিট করার জন্য ফাইল খুঁজে পাবেন। আসলে তো ডিলিট করতে হবে না, কারণ অটোমেটিক্যালি আমাদের এখানে ইনস্টল করাই ছিল, এই জন্য ডিলিট করে দেখাই দিলাম আপনাদের। এটা ডিফল্ট ভাবে থাকে না, বাই ডিফল্ট থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। মানে আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি, অনেকে আমাকে বলে আর কি যে ভাই আমি ডিলিট করার, আপনি যে ডিলিট করলেন, এই ডিলিট করার জন্য ফাইল তো খুঁজে পাচ্ছি না, তাহলে কেমনে করবো? কি বুঝছেন তো ব্যাপারটা নাকি? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এটা করলাম, তাহলে ফ্যাসিলিটিটা নেবো কেমনে, তাই না? আচ্ছা, নেওয়ার জন্য এখানে যা শুধু লেখেন HTML, তারপরে একটা কোলন দেন, তারপরে লেখেন 5, বুঝছেন? কি করবেন আমার দেখাচ্ছি, HTML:5, এবার লেখেন কন্ট্রোল ই, কন্ট্রোল ই, বুঝছেন? পুরাটা চলে আসে। হ্যাঁ, কি করবেন, HTML:5 কন্ট্রোল ই, কন্ট্রোল ই, বুঝছেন? আচ্ছা, এখন যে কোনো ট্যাগ লিখবেন আপনি, সাপোজ লিখবেন যে হচ্ছে H1 বা H2, কন্ট্রোল ই, ওপেনিং ক্লোজিং চলে আসছে। আপনি লিখবেন ইনপুট, কন্ট্রোল ই, আপনি লেখেন ING, কন্ট্রোল ই, আগে বললে আপনারা এই জিনিসগুলো লিখতেন না, ঠিক আছে? এতটুকু দরকার ছিল লেখার জন্য, কথা বুঝছেন? এই জন্য সমস্যা হয় না, এই জন্য ভালো হয়েছে। হ্যাঁ, কি কথা বুঝছেন? আপনারা তো আসল মজা পান নাই। কি কথা বুঝছেন? এখন কোনো কোনো ট্যাগের জাস্ট শুধু নামটা লিখবেন, কি নাম? সাপোজ আপনি লিখবেন TABLE, টেবিল, কন্ট্রোল ই, আপনি লিখবেন, সাপোজ লিখবেন হচ্ছে, চাচ্ছেন যে ইউএল এর মধ্যে কি থাকবে, ইউএল এর মধ্যে এলআই থাকবে, আপনি চাচ্ছেন যে ইউএল এর মধ্যে এলআই থাকবে, তাহলে লেখেন ইউএল একটা এরকম এলআই, মানে ইউএল এর মধ্যে এলআই। কয়টা এলআই যাচ্ছেন? সাপোজ চাচ্ছেন আপনি 10টা এলআই, গুণন 10 চাচ্ছেন, প্রত্যেকটা এল এর মধ্যে থাকবে কি, আবার এ থাকবে। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে বলেন এইচ রেফের মধ্যে থাকবে কি, http facebook.com, facebook.com, আবার এর মধ্যে কি থাকবে, লেখা থাকবে হোম, কন্ট্রোল ই দেন, কথা বুঝছেন? প্রত্যেকটাতে লিঙ্ক চলে আসছে, কন্ট্রোল ই, কি কথা বুঝছেন? আবার চাচ্ছেন, আবার দেখাই, ইউএল এর মধ্যে এলআই, এলআই কয়টা নেবেন, সাপোজ 10টা, তার মধ্যে থাকবে ধরেন IMG, তাহলে কি করবেন, এইভাবে দিবেন, তারপর IMG, মানে এর মধ্যে IMG, কন্ট্রোল ই। চাচ্ছেন সিলেক্টের মধ্যে রাখবেন অপশন ACLECT, সিলেক্টের মধ্যে কি থাকবে, অপশন। আপনি যদি দেন এখানে গুণন 10, কন্ট্রোল ই, কি বুঝছেন? আচ্ছা, এরকম অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো আমরা দেখতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, এটা 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 কেমনে করতে হয় বা আরও জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন এখানে লেখেন জেন কোডিং, SHEET, শীট লিখে একটু এন্টার দেন গুগলে গিয়ে, দেখেন চলে আসছে, PDF একটা ফাইল চলে আসছে, জেন কোডিং চিট। এখানে গিয়ে দেখেন, এখানে যেগুলো লেখা আছে এগুলো
HTML এর মধ্যে কেমনে ফ্যাসিলিটিগুলো নেওয়া যায় একটু জুম করেন, দেখেন আপনি যদি ইউএল লিখে কত দেন এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক স্টার দিলে পারে এরকম চলে আসে আর কি, ইউএল এর মধ্যে এলাই চলে আসবে এরকম, টেবিল লিখে দিলে এরকম চলে আসবে, প্রি লিখে কন্ট্রোল দিলে এরকম চলে আসবে, বুঝছেন? কিউ লিখে এন্টার দিলে এরকম চলে আসবে, মানে যত ট্যাগ আছে সেই ট্যাগগুলোর নাম লিখে দিলে চলে আসবে। সাপোজ আপনি লিখবেন এবিবিআর, তাই না, এবিবিআর কন্ট্রোল ই, দেখছেন মানে প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো চলে আসে, প্রয়োজনীয় অ্যাট্রিবিউট যেগুলো লাগবে সেগুলো চলে আসবে। সেজন্য কি করতে হবে, আমাদের জেন কোডিংটা ইনস্টল দিতে হবে। আচ্ছা, এখন যেহেতু আজকে সিএসএস শুরু, সিএসএস লেখার জন্য কি করলাম, index.html ফাইলই নিলাম। আচ্ছা, আমরা দেখছি মনে হয় ফার্স্ট ক্লাসের মধ্যেই যে আসলে সিএসএস জিনিসটা HTML ছাড়া কিছু না, কথা বলছেন? HTML দিয়েই কাজ করতে হবে, HTML ছাড়া সিএসএস এর কোনো ভিত্তিই নাই, শুধু সিএসএস দিয়ে ওয়েবসাইট বানানো যায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কালকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, আমার মনে ছিল না, আই ফ্রেম দেখেছিল আপনাদের? আচ্ছা, আই ফ্রেমের মধ্যে যদি আপনি কোনো একটা একটা ওয়েবসাইট যদি শো করতে চান আপনার এর মধ্যে, তাহলে সেই ওয়েবসাইটের নামটা দিলে শো করবে। এখানে যদি দিয়ে দেন http, দেখেন তো শো করে কিনা, এটা উইথ হাইট দিয়ে দেন, উইথ সাপোজ 500 পিক্সেল, 500, হাইট ইকুয়াল সাপোজ 700, দেখেন তো শো করে কিনা, শো করে। এখানে ফ্রেম বর্ডার 1 দিয়ে দেন, আসছে একটা ফ্রেম দেখা যাচ্ছে, বাট ওয়েবসাইট শো করে না, কি ঠিক আছে? শো করে না। আচ্ছা, এটা উল্টা পাল্টা কিছু দিয়ে দেখেন তো আসলে আসলে কি ঘটনা কি। তাহলে কি আগেরটা উল্টা পাল্টা ওয়েবসাইট ছিল? কেন facebook.com ছাড়া কি ওয়েবসাইট হয় না? আচ্ছা, গিয়ে দেখি এরকম ওয়েবসাইট আছে কিনা, আসলে দেখা যায় তো আছে। তাহলে তো না, পোর্টফোলিও এমনিতে এটা মানে ডেভেলপ চলতেছে আর কি, এখন ডেভেলপ হয় নাই, তাহলে আছে এরকম ওয়েবসাইট, তারপরে কি হচ্ছে না, শো করতেছে না। এখানে গিয়ে লেখেন, ধরেন আমার ওয়েবসাইট শো করে না কোনো একটা কারণে। আচ্ছা, এখানে গিয়ে লেখেন facebook.com, দেখেন তো শো করে কিনা। মানে ফেসবুক পারমিশন দেয় নাই, আমি পারমিশন দিই নাই, আমার ওয়েবসাইটটা কেউ শো করার তাদের ওয়েবসাইটে। এখানে গিয়ে লেখেন softecati.com, দেখেন লেখা আসে কিনা, softec-it না, softec-it.com। আচ্ছা, আসার কথা, এখানে কন্ট্রোল শিফট আর দেন, কি আসছে, চলে পারমিশন দিছে। এখানে গিয়ে লেখেন w3 schools, অথবা লেখেন google.com, গুগলও পারমিশন দেয় নাই। এখানে গিয়ে লেখেন, আসে, সবাই পারমিশন দেয় না। এখানে গিয়ে লেখেন w3 schools schools.com, কি বুঝছেন? আসে। আচ্ছা, কন্ট্রোল শিফট আর দিলাম আর কি, মানে ভালো করে ক্লিয়ার করলাম ক্যাশটা। না না, এটা এই ওয়েবসাইটে যে দুটো ওয়েবসাইটে আসে নাই, এদের অ্যাডমিনগুলো পারমিশন দেয়নি আর কি, তাদের ওয়েবসাইটগুলো অন্য কেউ তাদের ওয়েবসাইট ইউজ করুক এই জন্য, কথা বুঝছেন? এই হচ্ছে ব্যাপার, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এখন
আমি চাচ্ছি সিএসএস দিয়ে কাজ করার জন্য, তাই না? সিএসএস মানে কি? সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস মেইনলি কাজ করে তিনভাবে। কয়ভাবে? তিনভাবে। ভাবগুলা কি এখানে লেখেন। সাপোজ আমরা পি লিখলাম, কন্ট্রোল ই, দিস ইজ প্যারাগ্রাফ, এন্টার দেন, লেখা আসছে প্যারাগ্রাফ, তাই না? আমি চাচ্ছি যে এটাকে বিভিন্নভাবে ডিজাইন করব, সাপোজ এটার কালার করব, কি কালার করব? ধরেন রেড, এটার পিছনে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, আমি এটাকে এই সাইড থেকে এই সাইডে নেবো, ওই সাইড থেকে ওই সাইডে নেবো, এরকম বিভিন্ন রকমভাবে করবো আর কি। এই কাজগুলো করার জন্যই সিএসএস মূলত ইউজ করা হয়। কথা বুঝছেন? আচ্ছা, সেই কাজগুলো করার জন্য সিএসএস মেইনলি ইউজ করা হয় তিনভাবে। কয়ভাবে? মেইনলি না, আসলে এই তিনভাবে ইউজ করা হয়। এরা আরো কোনো ওয়ে নেই, তিনভাবে ইউজ করা হয়। আচ্ছা, নাম্বার ওয়ান, ইনলাইন সিএসএস। ইনলাইন মানে তো বুঝছি আমরা লাইনের মধ্যে, ইনলাইন মানে লাইনের মধ্যে। আচ্ছা, ইনলাইন সিএসএস ইউজ করার জন্য লাইনের মধ্যে যদি আমরা পির মধ্যে যদি কিছু লিখতে চাই, সেটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয় না? আচ্ছা, এখানে সিএসএস যদি ইনলাইনের মধ্যে লিখতে চান, তাহলে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আপনাকে। কথা বুঝছেন? হ্যাঁ, এখন চাচ্ছেন আপনি এটা কি করবেন? এটাকে রং করবেন, রং করবেন কি লাল। এখানে বলেন, তাহলে লিখলেন রং লাল হও, ঠিক আছে? এখন তো হয় কিনা? আসলে তো হবে না, কারণ চিনবে না। চিনার জন্য কি করতে হবে? মানে যেভাবে লিখলাম না, ব্যাপারটা ঠিক এইরকমই, এতটাই ইজি। এখানে রঙের ইংরেজি কি? COLOR, কালার। এখানে রেডের ইংরেজি কি? লাল ইংরেজি রেড। আচ্ছা আচ্ছা, হয়ের জন্য কিছু লেখার দরকার, এখন তো হয়ের জন্য বাদ দেন। এখন এই দুইটার মাঝখানে থাকার দরকার, তাই না? তাছাড়া তো বোঝা যাচ্ছে না আসলে, মানে ইজ্জত সমান হয়ে গেছে না, এটা দুটোই সমান। মানে তোমার বাড়িতেও গরু মার্কা, আমার বাড়িতেও গরু মার্কা, ইজ্জত সমান না। এই জন্য দুটার মাঝখানে একটা কোলন দিতে হবে। স্পেস দেন, এখানে স্পেস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। কথা বুঝছেন? আচ্ছা, এইবার এটাকে একটু রিলোড দিয়ে দেখেন তো কাজ করে কিনা। কাজ করছে কি? কোনো সমস্যা আছে? এতটাই সোজা। কি খুব কি কঠিন? ভেরি ইজি। এখন চাচ্ছেন আপনি এর পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, সেজন্য কি করা যায়? এখানে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড, দুটার মাঝখানে কি লিখতে হয়? কোলন দিতে হয় না? কোলন। এখানে লিখবেন সাপোজ গ্রিন। এখন এখানে রেড আর ব্যাকগ্রাউন্ড দুটা একদম পাশাপাশি বসে গেছে না? তাহলে মনে হচ্ছে কি এখানে কালার রেড ব্যাকগ্রাউন্ড, এরকম মনে হচ্ছে, তাই না? এখন এটা শেষ করার জন্য কোনো কমান্ড শেষ হওয়ার পর সেখানে সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিস্টেম। যে কোনো কমান্ড শেষ হওয়ার পর সেটাকে সেমিকোলন দিতে হয়। শেষে যদি নাও দেন সমস্যা নেই, বাট এটা শেষ হওয়ার পর এটা শুরু হয়েছে না, এটাতে না দিলেও সমস্যা নেই, বাট দেওয়াটা গুড হ্যাবিট। কোনো কিছু মানে সব সময়, কারণ এরপর একটা জিনিস লিখবেন, দেখলেন যে আর দেন নেই, কাজ করতেছে না, সেজন্য সবগুলোর শেষেই এই সেমিকোলনটা দিয়ে শেষ করতে হয়। আচ্ছা, এখন গিয়ে দেখেন তো কাজ হয় কিনা। হয়েছে? খুব কি কঠিন? অনেক ইজি। আচ্ছা, এখন লাইনের মধ্যে সিএসএস লিখছি না? এখন একটা ওয়েবসাইট বানাতে গিয়ে অনেক সিএসএস কোড লেখা লাগতে পারে, আমাদের অনেক সিএসএস কোড লেখা লাগতে পারে। এখন একটা লাইনের মধ্যে যদি আমরা অনেক সিএসএস কোড লিখি এইভাবে, ধরেন এরকম আরো অনেক কোড আছে, সাপোজ এরকম হতেই পারে, আমাদের অনেক সিএসএস কোড লেখা লাগতে পারে। তো এতটুকু লাইন লেখার জন্য যদি আমি এতগুলা কোড ইউজ করি এই জায়গাতে, তাহলে সমস্যা না? তাহলে মেইন ট্যাগটা হারিয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। এই জন্য এই লাইনের মধ্যে সিএসএস লেখাটা গুড হ্যাবিট না। লাইনের মধ্যে আমরা সিএসএস লিখবো না। যদি কখনো লেখা লাগে আমাদের প্রয়োজনের খাতিরে লিখবো, সে অন্য জায়গায়, বাট আমরা ডিজাইন করার সময় কখনো লিখবো না। যদি ডেভেলপমেন্ট করার সময় কখনো লাগে তাহলে সেক্ষেত্রে লিখবো। ডিজাইন করার সময় কখনোই ইনলাইন সিএসএস আমরা ইউজ করবো না। কথা বুঝছেন?
সাপোজ এরকম মনে করতে পারেন যে এই এক লাইন কোড এটা ইনলাইনের মধ্যেই দিয়ে দিই, না, এটা এটা কখনোই করবেন না, এটা ব্যাড হ্যাবিট। এটা এটা করলে যদি ওই আপনার ওই ডিজাইনটাকে কেউ যদি ডাইনামিক করতে লাগে আপনাকে গালি দিবে একটা, বুঝছেন? আপনাকে গালি, হ্যাঁ ডেভেলপার যে কাজটা করবে সে আপনাকে গালি দিবে। সেজন্য কি করবেন, ইনলাইন সিএসএস ইউজ করবেন। আচ্ছা ইনলাইন ইউজ না করলে আর কি কি আছে, আরেকটা আছে হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে ইনলাইন আর হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল লেখার জন্য এটা লিখলাম কার মধ্যে, অ্যাট্রিবিউটের মধ্যে না, এটা আবার অ্যাট্রিবিউটের মধ্যে না, এটা হবে হচ্ছে আপনার একটা স্টাইল নামের ট্যাগের মধ্যে। স্টাইল লিখে কন্ট্রোল ই দিলাম, দেখেন চলে আসছে সব কিছু, কন্ট্রোল ই চলে আসছে। এখন এখানে গিয়ে এটা বসায় দেন, এটা দরকার আছে। এখন দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। আচ্ছা কাজ কেন করবে আমি কি বলে দিছি যে এটার জন্য। আচ্ছা এখানে এরকম থাকতে পারতো, এই টুও থাকতে পারতো, এরকম থাকতে পারতো, বাট কোনটার হবে আমি যদি বলে না দেই যে তুমি পির হও, তুমি এইচ টুর হও। সিএসএস এর মেইন যে মানে কাজ আগে ধরতে হবে, কি করবেন আগে ধরবেন, ধরে তারপরে সেটাকে ডিফাইন করবেন। যেমন ধরার জন্য এটার নাম পি না, এখানে বলেন পি, পি পি লেখার পর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে গিয়ে বলে দেন এই কথাটা, কালার রেড ব্যাকগ্রাউন্ড গ্রিন। এখন দেখেন তো কাজ করে কিনা। আপনি চাচ্ছেন যেটা পিতে হবে না, কাতে হবে এইচ টুতে, এইচ টুকে ধরলেন, ধরে কি করলেন সেকেন্ড ব্র্যাকেট দিলেন, তারপর এখানে বলে দিলেন, এবার রিলোড দেন, দেখেন তো কাজ হয় কিনা। কি খুব কি কঠিন? হ্যাঁ দুটো যদি একসাথে দিতে চান তাহলে এখানে লেখেন পি কোমা এটা, এখন দেখেন কি খুব কি কঠিন? কার মধ্যে? এর মধ্যে ধরেন থাকবে হচ্ছে আপনার স্প্যান, এই তো ধরেন লেখা থাকবে আপনার হেডিংটা থাকবে হচ্ছে স্প্যানের মধ্যে। না নেওয়ার কি আছে, এটা কি হেডিং এর মধ্যে নেই? এখন আপনি চাচ্ছেন যে স্প্যানটাকে অন্য কিছু করবেন, স্প্যানটাকে অন্য কিছু করবেন, স্প্যানটা নেন, এখানে লেখেন SPAN স্প্যান, সরি স্প্যান, কালার ইয়েলো, দেখেন তো কাজ করে কিনা। সব স্প্যানই কাজ করবে তখন, হ্যাঁ ইন্ডিভিজুয়াল করার জন্য দেখাবো এটা। শুধু টেক্সট আর ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওটাও দেখাবো। এতটুকু তো বুঝছেন নাকি? ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ স্প্যান একটা ট্যাগ, স্প্যান একটা ট্যাগ দেখাইছিলাম কালকে, দেখাইছি না স্প্যান ট্যাগ, ওটা পির মধ্যে দেখতে দেখা যায়, পি বা নর্মাল একদম ট্যাগ একটা। হ্যাঁ আচ্ছা এখন ওই আগের মতোই যদি এখানে অনেক অনেক একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনার 4-5 হাজার লাইন সিএসএস ইউজ করা লাগতে পারে। এখন ওরকম যদি আমরা এখানে যদি ধরেন 4-5 হাজার না, ধরেন 100টা লাইন যদি লিখি এভাবে লিখলাম, এখন আমরা একটা ওয়েবসাইটের, আচ্ছা এই জিনিসটাই আপনার সিএসএসটা কিন্তু হেডের মধ্যে লেখা যায়, মনে করবেন না শুধু বডির মধ্যেই লেখা যায়, এটা হেডের মধ্যে লেখা যায় বা বডির মধ্যে লেখা যায়, সমস্যা নেই। এখন এরকম যদি হয় যে একটা ওয়েবসাইট বানাইছেন আপনি, সেখানে স্টাইল ট্যাগ মানে মেইন কন্টেন্টগুলো বা ওয়েবসাইটের যে HTML আছে সেগুলো খুঁজে পেতে আপনার 1000 লাইন যা লাগছে স্ক্রল করে তারপরে পাচ্ছেন সিএসএস। ব্যাপারটা কীরকম না, যে আসলে HTML ফাইলের মধ্যে সিএসএসই খুঁজে পাচ্ছি না। এই জন্য এই ইন্টারনাল সিএসএস লেখাটাও উচিত না, ইন্টারনাল সিএসএস লেখাটাও উচিত না। আবার যত বেশি লাইন লিখবেন ততই তো ফাইলের সাইজ বাড়তে থাকবে, বাড়তে থাকবে না? ফাইলের সাইজ বাড়লে কি হবে, ওয়েবসাইট লোড নিতে দেরি হবে,
এই জন্যই ওয়েবসাইটটা ফাস্ট করার জন্য কি করবেন, অবশ্যই ইনলাইন ইন্টারনাল সিএসএস ইউজ করবেন না। তাহলে কি সিএসএস ইউজ করবো আমরা, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে অন্য একটা ফাইলের মধ্যে সিএসএস লিখে রাখবো। এখন ফাইলের নাম কি দিতে পারি আমরা, এখানে আমরা যা ইচ্ছা নাম দিই, সমস্যা নেই। ধরেন আমরা দিলাম সাব্বির ডট কি সাব্বির ডট এইচটিএমএল দিলাম। ধরেন সাব কি পিছন থেকে দেখতে সমস্যা কি, দাঁড়ায় কি করলেন, মাঝে মাঝে দাঁড়ায় কি করলাম, এখানে যদি বসায় দেন এই কোডটা, দেখেন তো কাজ করে কিনা। এটা গিয়ে এখানে বসায় দেন, বসায় দিলে কাজ করার কথা না, কথা, কারণ এখানে তো অনেক ফাইল থাকতে পারে, অনেক ফাইল থাকতে পারে না। সেজন্য কি করবো, এখানে গিয়ে লিখতে হবে টাইটেলের পরে পাই হেডের মধ্যে আর কি, হেডের মধ্যে লিখবো হচ্ছে LINK লিঙ্ক নামে ট্যাগ নেবেন। কালকে দেখাইছিলাম লিঙ্ক ট্যাগটা, বলছিলাম যে পরে দেখাবো। এখানে গিয়ে লেখেন এইচ রেফ, ওইটার নাম দিতে হবে, নামটা কি এটার, সাব্বির.html। আচ্ছা, নিজের নাম তো ভুল হবে না, ঠিক আছে। এখন দেখেন তো পাই কিনা, পাওয়ার কথা, পাবে, পাইছে। এখানে কন্ট্রোল ইউতে যান, যখন এখানে ক্লিক করেন তো দেখেন তো লিঙ্ক পাইছে। কন্ট্রোল ইউতে গেলাম মানে পেজ সোর্স, ভিউ পেজ সোর্স। এখানে যাওয়ার পর এই যে এখানে আছে না, এখানে ক্লিক করলে দেখা যায়, যদি পায় তাহলে ফাইলটা দেখা যাবে এখানে, পাইছে। তারপরেও এইটা কাজ করছে না, কেন কাজ করছে না বলতে পারবেন? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে রিলেশনটা খুব বড় জিনিস। রিলেশনটা বড় জিনিস না। সাপোজ আপনার সঙ্গে আমার রিলেশন আছে, এই জন্য রাস্তা যদি দেখা হয়, আপনাকে যদি বলি কেমন আছেন, আপনি বলবেন ভালো আছি। যদি আপনার সঙ্গে আমার রিলেশন না থাকতো তাহলে বলতে পারতাম, বলতে যে লোকটা মনে হয় মাথায় সমস্যা আছে, না হয় লোকটা ধান্দাবাজ। রিলেশন থাকতে হবে, রিলেশন ছাড়া কাজ করবে না। এখানে বলতে হবে এটা কি স্টাইল শিট, দেখেন কাজ করে কি, কাজ করছে। আচ্ছা, কাজ করলেও এটার নাম কখনোই আমরা HTML ইউজ করব না, এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম। এখানে যা তা লিখলেই কাজ করে। অনেকের মনে করতে পারে যে আসলে মনে হয় CSS লিখতে হবে এক্সটেনশন, কিন্তু কখনোই আপনারা কি করবেন না, এই ফাইলের নাম আপনার HTML লিখবেন না, অবশ্যই CSS রাখবেন সবসময়। কথা বুঝছেন? এক্সটেনশনটা আবার এখানে নামটা মানে মেইন যে CSS ফাইল যদি একটাই থাকে, তাহলে অবশ্যই এটার নাম থাকবে style.css। কি কথা বুঝছি? আর যদি অনেকগুলো ফাইল থাকে তাহলে আরও নাম হতে পারে, কিন্তু একটা যদি ফাইল থাকে সেটার নাম কি হবে, style.css। আচ্ছা, এবার এটা আনার কি শর্টকাট কোনো ওয়ে নাই? এটা আনার জন্য শর্টকাট ওয়ে আছে। এখানে যা শুধু লিঙ্ক লেখেন, লিঙ্ক লেখার পর কোলন দেন, এখানে লেখেন CSS, কন্ট্রোল ই, কি স্টাইল শিটে চলে আসছে, এখানে চলে আসছে টাইপ টেক্সট। এটা না লিখলেও কাজ করে, বাট শর্টকাটে চলে আসছে। এটা লেখা হচ্ছে স্ট্যান্ডার্ড href style.css, এটা শর্টকাটে চলে আসছে। কোনটা রেফারেন্স বুঝি নাই, এটা অটোমেটিকলি চলে আসলো। কি করছে দেখেন, লিঙ্ক কোলন CSS কন্ট্রোল ই, আমি তো লিখি নাই কিছু। কি বুঝছেন? যদি হঠাৎ করে যদি এই ফাইলটা কি হয়, এই CSS ফাইলটা যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকে, সাপোজ CSS ফোল্ডারের মধ্যে, তখন যদি আপনি এভাবে রিলোড দেন, দেওয়ার পর দেখবেন যে পাচ্ছে না। কি কারণে? কন্ট্রোল ইউতে যান, তারপর এখানে ক্লিক করেন, দেখেন তো পাই কিনা, লেখা হচ্ছে ফাইল নট ফাউন্ড। অনেক সময় আপনারা ইমেজ দেখবেন যে ইমেজ ওয়েবসাইটে দিচ্ছেন, বাট ইমেজ পাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, একটু
ভিউ পেজ সোর্সে যাবেন, গিয়ে লিঙ্কের মধ্যে গিয়ে ক্লিক করবেন, ইমেজের মধ্যে গিয়ে আসলে পাই কিনা। এখানে যদি ক্লিক করার পর দেখেন পেজ ফাইল নট ফাউন্ড লেখা আসছে, বুঝবেন যে আপনি ঠিকমতো লিঙ্ক করাতে পারেন নাই। কথা বুঝছেন? এবার এখানে গিয়ে কি করতে হবে, css/style.css এখন পাবে। কন্ট্রোল দিতে চান, এখানে ক্লিক করেন, দেখেন যে কোডটা লিখছিলাম সেই কোডটাই চলে আসছে এখানে। কি বুঝছি? আচ্ছা, আপাতত আমরা বাইরে রাখি। এখন এটাকে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে, আপাতত পি রাখি এখানে, একটা নিয়ে কাজ করি তাহলে সুবিধা হবে। কি ঠিক আছে? পায় না কেন? কারণ এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। কি ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে একদম মিডলে নিয়ে আসবেন। কোথায় নিয়ে আসবেন? মিডলে। তাহলে এখানে লিখে দেন টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন তো কাজ করে কিনা। আসছে? আপনি করবেন টেক্সট অ্যালাইন রাইট, দেখেন লেখাটা রাইট চলে যাবে। কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন সিএসএস যদি এভাবে লিখতে লাগি আমরা, আমি দেখছি অনেক মানে প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সারও এই ভুলটা অনেক সময় করে। এই সিএসএসগুলো এইভাবে লেখে, মানে অনেক সিএসএস লিখলে এইভাবে লেখে, মানে নিজেরা লিখলে এভাবে লেখে, বা এরকম 2-3 লাইন লেখে। এইভাবে লিখলে একটু ঝামেলা আছে, আসলে কোনটার কি বোঝা অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা, এই যে কালারটা লিখছি না, এই কালারটাকে বলা হয় হচ্ছে আপনার প্রপার্টি। কথা বুঝছেন? কালারটা হচ্ছে প্রপার্টি, আর প্রপার্টির এই রেড যেটা আছে এটা হচ্ছে ভ্যালু। এটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু। কথা বুঝছেন? এখন এইভাবে যদি অনেক অনেক প্রপার্টি ভ্যালু হয়ে থাকে, তাহলে আমাদের যখন থাকবে এরকম সিএসএস করা, তখন এটা বুঝতে অনেক কষ্ট হয় না? বুঝতে কষ্ট হয়। এই জন্যই সবচেয়ে বেটার হচ্ছে যখন নিজেরা লিখবেন তখন এভাবে না লিখে পাশাপাশি লিখবেন, এরকম করে লিখবেন যাতে বুঝতে কষ্ট হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে। কি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম লিখলে অনেকগুলো লিখলে এভাবে রেখে দেবেন, একটা পর একটা। কি বুঝছি? এইভাবে লিখবো আমরা এখন থেকে, কোড করার সময় এইভাবে কোড করব। আচ্ছা, এখানে গিয়ে লেখেন লেফট। লেফট তো নর্মালি থাকে, তাই না? টেক্সট লাইন লেফটটা নর্মালি থাকে। এখন আপনি চাচ্ছেন যেখানে ঠিক যতটুকু লেখা আছে, আচ্ছা এখানে আরেকটা পি থাকতো তাহলে কি হতো? দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। তাহলে কি হবে? এটা পাশাপাশি না? আচ্ছা, পি পি লিখলাম, আমি পি কে কালার দিছি, পির ব্যাকগ্রাউন্ডে কালার দিছি, তাহলে এগুলো পাচ্ছে কেন? এদিকে পাচ্ছে কেন? কারণ পির ক্যারেক্টারটা কি? পির ক্যারেক্টার বা H1 H2 ক্যারেক্টার কি? ওখানে যেখানে থাকবে ফুল স্ক্রিন সে দখল করে থাকবে, এটা ক্যারেক্টার না? আচ্ছা, এই যে ফুল স্ক্রিন জুড়ে থাকে এটাকে বলা হয় ব্লক করে রাখা, ব্লক করে থাকা। যেমন আমরা যদি কখনো লোকাল বাসে উঠি, তাহলে যদি দরজার সামনে দাঁড়ায় থাকি, তাহলে কি বলে আপনার কন্ট্রাক্টর? কি বলে? মামা ব্লক করে দাঁড়িয়েছেন কেন? সে কিন্তু ব্লক বুঝে। কি কথা বুঝছেন? এই জন্য ব্লক রাখা যাবে না, ব্লক রাখা যাবে না, এটা ব্লক হয়ে আছে। পিটা এখন এইভাবে আছে, ডিসপ্লে ব্লক। কথা বুঝছেন? আচ্ছা, এটা বুঝতে কষ্ট হলে এখানে কাজ করেন স্প্যান ট্যাগলাইন। দিস ইজ ট্যাগ
স্প্যান ট্যাগ লিখে যদি আপনি এখানে কি লেখেন, সাপোজ এটা বাদ দেন, বাদ দিয়ে আপনি এখানে লিখবেন SPAN, স্প্যান, সরি স্প্যানের মধ্যেও সেম একই এই জিনিসগুলো দিবেন। দেখেন তো কাজ হয় কিনা, কাজ হয়? বড় হয় নাই, কারণ আপনার স্প্যান ট্যাগের বৈশিষ্ট্য কি, ছোট না? সে ঠিক যতটুকু তার নিচে যদি আরেকটা স্প্যান ট্যাগ নেওয়া যায়, সে কিন্তু পাশাপাশি চলে আসবে। দেখেন দুইটা স্প্যান পাশাপাশি শো করতেছে, কারণ এগুলো কি করে নাই, ব্লক করে রাখে নাই। আপনি যদি এখানে গিয়ে বলে দেন স্প্যানের মধ্যে, স্প্যান তুমি ফুল স্ক্রিন দখল করে থাকো, ডিসপ্লে 100% না, ডিসপ্লে ব্লক, মানে তুমিও পির মধ্যে একটা ধারণ করো। দেখেন তো কাজ করে কিনা, কাজ করছে? এখন স্প্যানগুলো কি হয়েছে, ফুল স্ক্রিন দখল করে আছে। কি কথা বুঝছি? আচ্ছা, আপনি যদি চান যে আপনি একইভাবে এই পিগুলার ক্যারেক্টারকে, পিকে স্প্যানের মধ্যে করে ফেলতে, মানে ওর যে ডিসপ্লে ব্লক নামে যে শক্তিটা আছে, পাওয়ারটা আছে, এটাকে নিষ্ক্রিয় করে ফেলবেন। কথা বুঝছেন? সেজন্য এটাকে ইউজ করতে হবে ডিসপ্লে ইন লাইন। দেখেন তো কাজ করে কিনা। তার মধ্যে যে মানে নিচে নিচে শো করার যে শক্তিটা ছিল, শক্তিটা এখন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন বলা হচ্ছে কি, ইন লাইন, পাশাপাশি। কি বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। এখন আপনি চাইলে এখানে বিভিন্ন রকম করতে পারেন, যেমন একদম এটার কি হয়েছে বুঝতে যাচ্ছে, একটু বড় করার দরকার না, একটু বড় করার দরকার, কালারটা চেঞ্জ করার দরকার। আপনি চাচ্ছেন কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করে দেন, ধরেন এখানে হোয়াইট, হ্যাঁ, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। এখন চাচ্ছেন আপনি এটাকে একটু বড় করবেন, ধরেন এই লেখাটাকে একটু বড় করবেন, লেখাটাকে বড় করবেন, এখানে গিয়ে বলে দেন ফন্ট সাইজ, এর মতো কালার আসতে হবে না। এটা কেন আসে না? কারণ এটা শুরু করছি, বাট এখানে গিয়ে শেষ করতে হবে না আমাদের, শেষ করে দেন। ফন্ট সাইজ আমরা দিয়ে দিলাম ধরেন 40 px, মানে কত, 40 পিক্সেল। দেখেন তো বড় হয় কিনা, কি বড় হয়েছে? আচ্ছা, কি বুঝছেন নাকি? আচ্ছা, এটাকে আপনি আরো বিভিন্ন রকম ভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সাপোজ চাচ্ছেন যে উপরের দিকে একটু জায়গা ছেড়ে দিবে, জায়গা ছেড়ে দিবে, একদম লেগে আছে না, এদিকে জায়গা ছেড়ে দিবে, এদিকে জায়গা ছেড়ে দিবে। কোনো জিনিসকে বড় করার জন্য বা জায়গা ছেড়ে দেওয়ার জন্য আপনি আবার সবসময় প্যাডিং নামে একটা ট্যাগ আছে, সেটা ইউজ, প্রপার্টি আছে, ওটা ইউজ করবেন। প্যাডিং যদি দিয়ে দেন এখানে 5 পিক্সেল, তাহলে জায়গা ছেড়ে দিবে, ছাড়ছে। এখানে দিয়ে দেন সাপোজ 15 পিক্সেল, তাহলে 15 পিক্সেল ছেড়ে দিচ্ছে। কি কথা বুঝছেন? একটু বাড়ায় দেন, কি ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন উপরের দিকে পাইছে ঠিক মতো, আপনি আরো বাড়ায় দেন। সাপোজ এখানে দিয়ে দিলেন 83 পিক্সেল, পায়, মনে হয় পাইছে, কি পায় উপরের দিকে, মানে দেখেন এটাকে একটু ইনস্পেক্ট এলিমেন্ট করেন। ইনস্পেক্ট এলিমেন্ট বুঝি, রাইট বাটন ক্লিক করার পর এখানে ইনস্পেক্ট এলিমেন্ট খুঁজে পাওয়া যায়। এখান থেকে শুরু করে একটা আপনার কি মানে কালো ধরনের কালার ছিল না, বা আপনার বেগুনি কালার দেখা যায়, কালো 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 যে কালার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওইটাই হচ্ছে প্যাডিং। কথা বুঝছেন? এখন এখান থেকে 83 পিক্সেল পাচ্ছে, এখান থেকে 83 পিক্সেল পাচ্ছে, এখান থেকে পাচ্ছে, বাট উপর থেকে কি পাচ্ছে? আচ্ছা, এই প্যাডিং জিনিসটা কাজ করে না উপরে নিচে তখনই যখন এটা ডিসপ্লে ইনলাইন করা থাকে। কথা বুঝছেন? এটা যখন ডিসপ্লে ইনলাইন করা থাকে তখন কাজ করে না। এটাকে যদি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক লেখেন, দেখেন তো কাজ করে কিনা।
ব্লক লেখা থাকলে কাজ করবে, এখানে যদি ব্লক লিখতেন তাহলেও কাজ করতো, কিন্তু ব্লক লিখলে কি হয়ে যায়, ছোট হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা কি করলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে ইনলাইন সে ছোট থাকবে বাট আবার কি হবে, ব্লকও থাকবে। এই জন্য কি হচ্ছে, দুটাই পাচ্ছে। এখন এখানে একটু আপনি রেসপেক্ট ইভেন্ট করে দেখেন, এখান থেকে উপরের দিকে চারদিকে সমান দেখছেন। এখন আপনি চাচ্ছেন যে এই প্যাডিংটা যে কোনো আপনি আলাদা আলাদা দিবেন আর কি, মানে উপরে নিচে আপনার লেফট সাইডে রাইট সাইডে ভ্যালুগুলো কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে এখানে লিখে দেন প্যাডিং টপ, প্যাডিং টপ, তাহলে শুধু এটা পাবে, প্যাডিং টপটাই পাবে, পাইছে। আপনি যদি দিয়ে দেন প্যাডিং রাইট, তাহলে প্যাডিং রাইটই পাবে। আপনি যদি লিখে দেন প্যাডিং লেফট, তাহলে কি হবে, লেফটের দিকে পাবে। আপনি চাচ্ছেন প্যাডিং বটম, বটম, সাপোজ ভ্যালুগুলো আলাদা 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 দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, লেফট রাইট এরকম কি, ঠিক আছে। এখন এরকম যদি হয়, এরকম যদি চারটা ভ্যালু হয়, তাহলে বারবার প্যাডিং 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 লেখা বিরক্ত না, মানে যে এর মতো, মানে নাউন প্রোনাউনের মতো আর কি। যদি আমরা নাউন প্রোনাউন শিখছি কিভাবে, আসলে প্রোনাউন জিনিসটা কি, সাপোজ মানে মানে রহিম ভাত খায়, রহিম রহিম এই করে, রহিম সেই করে, রহিম সেই করে, বারবার রহিম লিখতে বিরক্ত লাগে না, এই জন্য কি প্রোনাউন ইউজ করা হয়। ছোটবেলায় এইভাবে শিখছি আর কি। এরকমই বারবার প্যাডিং লিখতে ঝামেলা, এই জন্য আপনি এখানে লিখতে পারেন হচ্ছে প্যাডিং, PADDING, প্যাডিং লেখা দেন কত, এটা কাজ করবে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে কাজ করবে। ফার্স্টেরটা কাজ করবে হচ্ছে টপের জন্য, টপে কত 83, কাট করে ফার্স্টের ভ্যালুটাতে বসান। তারপর হচ্ছে রাইট, রাইট কত 183, স্পেস দিয়ে বসে দেন। তারপরে কত বটম, বটম কত 383, এখানে বসে দেন। তারপরে কত 283। এখন এগুলাকে যদি বাদ দিয়ে দেন আর দেখেন কোনো সমস্যা নাই কি, ঠিক আছে কি, বুঝছেন নাকি দু একজনের অনেক কঠিন লাগছে, কেউ কি আসেন এরকম যে অনেক কঠিন লাগছে? অনেক কঠিন লাগলে বা না বুঝলে আমাকে বুঝায়েন, মানে আমাকে বলেন আর কি অ্যাটলিস্ট। কোনটা? হ্যাঁ, প্যাডিং টপ দিছি, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, আলাদা আলাদা দিছি না। আলাদা না দিয়ে যদি আপনি শুধু প্যাডিং লিখতে চান, সেক্ষেত্রে আপনার রাইট আপনার ঘড়ির কাঁটার দিকে কাজ করবে। সাপোজ ফার্স্ট ভ্যালুটা দিচ্ছেন এখানে প্যাডিং কত 83, প্যাডিং টপের জন্য। এখান থেকে শুরু করে ইন্সপেক্ট ইলেভেন করেন, অথবা এখানে মাপা যায়, এটা দিয়ে মাপা যায়। এটা হচ্ছে কত 83, এটা 3 পিক্সেল আছে এখান থেকে, দেখছেন। আর রাইট দিকে কত 183 না, 183 কি, ঠিক আছে। এদিকে কত 283 আছে, নিচের দিকে 300। এই হচ্ছে ব্যাপার। এই যে একটা লাইট শর্ট নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে মাপা যায়। কি বুঝছেন নাকি, ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে আমরা প্যাডিং দিতে পারবো। এখন এরকম যদি হয়, প্যাডিং এর দুইটা ভ্যালু আছে, প্যাডিং এর উপরে নিচের জন্য একটা ভ্যালু আর ডানে বামের জন্য আরেকটা ভ্যালু, এরকম যদি হয় তাহলে দুইটা ইউজ করলেই হবে আমাদের। জাস্ট এখানে লিখবেন শুধু প্যাডিং, ধরেন উপরে নিচে দিলেন 100 পিক্সেল বা 100 পিক্সেল, আর ডানে বামে কত সাপোজ দিলেন 200 পিক্সেল, 100 পিক্সেল। হ্যাঁ, প্রথমটা যদি দুইটা দেন তাহলে ফার্স্ট ভ্যালুটা কাজ করবে উপরে নিচের জন্য, আর পরের ভ্যালুটা কাজ করবে হচ্ছে ডানে বামের জন্য। কি বুঝছি?
এই হচ্ছে ফ্যাক্ট। এখন একটা দিলে চারদিকেই পাবে, একটা দিলে চারটা পাবে, চারদিকেই পাবে। কি বুঝছেন? এখন আমরা যখন এইচটিএমএল এ কি শিখছি যে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে কি করতে হয়? ইউ ট্যাগ দিতে হয়। আমরা এখন থেকে আর আন্ডারলাইন ইউ ট্যাগ ইউজ করে আন্ডারলাইন দেব না। তারপর ট্যাগটা শিখছি আমরা, তাই না? আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা আস্তে আস্তে বড় হচ্ছি। আচ্ছা, এখানে কি করব? এখানে লিখব টেক্সট হাইফেন ডেকোরেশন আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন কি? আন্ডারলাইন। আসছে? হ্যাঁ হ্যাঁ, লেখা যতটুকু থাকবে ততটুকু কিন্তু আসবে। সেক্ষেত্রে ধরে ধরে দিতে হবে, আলাদা আলাদা করে ধরে সিলেক্ট করে দিতে হবে। ওইটাকে আপনার একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। সাপোজ স্প্যানের মধ্যে রাখলেন, আপনি স্প্যানটাকে কল করতে হবে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। কি বুঝছেন? যেমন একটাকে কালার করলাম না, কেন কাজ করবে না? ইউ ট্যাগ কেন কাজ করবে না? ইউ ট্যাগ তো দিলে ইউ ট্যাগে আন্ডারলাইন আসে, এটা জানি আমরা, ঠিক আছে। বাট ওইটা কোনো 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 ট্যাগ দিয়ে কোনো জিনিস করতে যাবেন না। কোনো ট্যাগ দিয়ে, সাপোজ আমি বলতেছি, যদি কোনো সময় ট্যাগ দিয়ে এখানে গিয়ে যদি কোনো জিনিস আন্ডারলাইন করেন, ইউ ট্যাগ দিয়ে যদি আন্ডারলাইন করেন, সাপোজ কোনো একটা কারণে ওইটাকে আপনার ধরেন চেঞ্জ করা লাগবে, বা ওইটাকে আপনি ডাইনামিক করবেন আর কি, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ইউজ করবেন, সেক্ষেত্রে ওই ট্যাগটাকে চেঞ্জ করা কঠিন, ট্যাগকে চেঞ্জ করা কঠিন। বাট সিএসএসটাকে চেঞ্জ করা যায় অনেক ইজিলি, ট্যাগ চেঞ্জ করা কঠিন। কিন্তু ডাইনামিক করার জন্য সবসময় কি করবো আমরা? সিএসএস দেবে, তাহলে তো আমাদের মনে করেন অনেক ট্যাগ আর ইউজ করা লাগবে না, লাগবে সব কিছুই আমরা কি করতে পারবো? সিএসএস দিয়ে করতে পারবো। আপনি চাচ্ছেন তাহলে আপনার কালার শুধু শুধু আন্ডারলাইনটাই করা যাবে না, সেটা 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 অন্য পরে 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 দেখবো আমরা। আচ্ছা, এখন চাচ্ছেন এইটাকে কি করবেন? বাঁকা করবেন, ইটালিক করবেন, তাহলে এখানে লিখে দেন টেক্সট ডেকোরেশন না, ফন্ট স্টাইল ইটালিক, বুঝছে? এটা দিয়ে আমরা করতে পারবো। এখন এখানে যদি অনেক অনেক লেখা থাকে, সাপোজ ধরেন অনেক অনেক লেখা নিয়ে আসছি আমরা, এখানে যদি অনেক লেখা লিখি, আপনি চাচ্ছেন যে এই লেখাগুলোর মধ্যে, আচ্ছা এটা বাদ দেই, এই দুটোকে বাদ দিই, আপনি চাচ্ছেন লেখাগুলোর মধ্যে একটু মানে একটু স্পেস দিতে, মানে লাইনগুলোর মধ্যে একটু স্পেস দিতে অনেক, হ্যাঁ আমি চাচ্ছি একটু স্পেস দিব। সেজন্য এখানে লাইন হাইট নামে একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি? লাইন হাইট। লাইন হাইট লেখে, হ্যাঁ হ্যাঁ এক লাইন থেকে এক লাইন হাইট কতটুকু হবে এখানে দিয়ে রাখেন 0, কোনো হাইট নাই, ডিফল্ট ভাবে 0। এখানে দেখেন মানে কি, কোনো সব একই লাইনে আছে। এখন এখানে যতটুকু ফন্ট সাইজ মিনিমাম ততটুকু দিলে মোটামুটি দেখা যাবে আর কি। তাও ভালো দেখা যাবে না কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক ততটুকু আসলে দেওয়া উচিত মিনিমাম। তার চেয়ে আপনি যদি চান একটু বড় দিবেন। এগুলো হচ্ছে টাইপোগ্রাফি। আপনার একটা ফন্টের বা একটা লেখার টাইপোগ্রাফি যত ভালো, ওয়েবসাইটটা দেখতে তত সুন্দর দেখা যায়। আপনি ওয়েবসাইট অনেক ভালো ভালো ডিজাইন করছেন, বাট ওয়েবসাইটের যদি টাইপোগ্রাফিটা খারাপ হয় দেখতে, তাহলে
তাহলে ওয়েবসাইট ভালো হয়ে লাভ নেই, সে ওয়েবসাইট কেউ ভিজিটর যাবে না বা দেখবেও না কেউ। হ্যাঁ, কারণ দেখলে যদি ইন্টারফেসে খারাপ লেখা যায়, ইন্টারফেসে যদি দেখতে খারাপ দেখা যায় তাহলে ওয়েবসাইটে কেউ যাবে? কোনটা? এটা এটা আসলে ইন্টারফেসের জন্য ইউজ করা, এটা জাস্ট এটাকে কপি করার জন্য ইউজ করা হয় ওয়েবসাইটটা। এটা ডামি টেক্সট। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এরকম হতে পারে না যে ওয়ার্ডগুলোর মধ্যে একটু স্পেস দিতে লাগতে পারে না, যে ওয়ার্ডগুলোর মধ্যে আমরা কি করব, স্পেস দিব। সেজন্য আচ্ছা, এখানে আপনাদের ডিসপ্লে ব্লকই থাক বা ডিসপ্লে ব্লক না থাকলে সমস্যা নেই, এরকম থাক। এখন চাচ্ছেন যে ওয়ার্ডগুলোর মধ্যে স্পেস দিতে, সেজন্য এখানে লেখেন ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড স্পেসিং সাপোজ আমরা দিয়ে রাখলাম আপাতত 0 পিক্সেল দিয়ে রাখি, কি হবে? না, কিছুই হবে না। এটাকে চাচ্ছেন আপনি একটু বাড়াতে, চাচ্ছেন কি করবেন, একটু বাড়াবেন। এখানে ইন্সপেক্ট ইলেভেন করেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন এই সাইডে HTML-গুলো শো করে, যত HTML-তে সবগুলো এখানে শো করে। আবার এখানে যার উপরে মাউসটা রাখবেন সেটা যদি কোনো CSS থেকে থাকে তাহলে এই ডান সাইডে শো করে। পিতে যদি ক্লিক করেন তাহলে পির CSS যদি থেকে থাকে তাহলে পিরগুলো CSS-গুলো শো করতেছে। এখন এখানে ওয়ার্ড স্পেসিং আছে না, এর উপরে মাউসটা ক্লিক করেন। কি কি সমস্যা? হ্যাঁ, কোনো কিছু বলার দরকার থাকলে আমাকে বলবেন, কারণ আমার কানগুলা কেমন যেন, মানে আমার কথা নেয় না কানে, অন্য কেউ বললে সেই কথাগুলোই কানে নেয়। আচ্ছা, এখানে আপনি চাচ্ছেন যে এখান থেকে দেখবেন আর এটা প্রিভিউ করবেন, মানে এখানে থেকে বাড়াবেন আর প্রিভিউ করে দেখবেন যে কেমন বাড়ে আর কি। এখানে গিয়ে ক্লিক করেন, দেখেন ক্লিক করার পর ওই আমাদের কিবোর্ডের অ্যারো আছে না, অ্যারোতে বাড়ান, দেখেন বাড়তেছে, কমান কমছে। সাপোজ আপনার দরকার এরকম একটা, এরকম দরকার কত 18, হ্যাঁ লাইভ কোডিং করা সম্ভব। 18 পিক্সেল আছে না, এখানে কি 18 পিক্সেল বসে দেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে এর তো ওয়ার্ডের মধ্যে স্পেস তৈরি করলাম, তাই না? আমি চাচ্ছি যে প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস ক্রিয়েট করতে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে। এখানে গিয়ে লেখেন LETTER, লেটার SPACING। সাপোজ 0 পিক্সেল দেন, তারপর আমরা আমাদের প্রয়োজন মতো কি করব, বাড়াবো কমাবো। ইন্সপেক্ট ইলেভেন করেন, এখানে কি বাড়ান, দেখছেন প্রয়োজন মতো আমরা কি করতে পারছি, বাড়াতে কমাতে পারছি। সুবিধা না? হচ্ছে ব্যাপার। ওখানে এখানে ইন্সপেক্ট, এখানে 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 শুধু দেখা যাবে, হ্যাঁ ওখানে ওখানে বসে, ওখানে গিয়ে বসে দেবেন এটা দেখার জন্য। যে ট্যাগের উপর ক্লিক করবো সেই ট্যাগের CSS-গুলো দেখা যাবে। কথা বুঝছেন? সেভ হবে না, এখানে সেভ হবে না, এটা কি কথা বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে টাইপোগ্রাফি। কিছু কিছু ওয়েবসাইটের কিছু কিছু লেখার মধ্যে বা আপনার দেখা যাচ্ছে কি কম দামি কিছু কিছু বই আছে, উপন্যাস টাইপের কিছু কিছু কম দামি বই আছে না, যারা পড়ছেন তারা জানেন যে এগুলোর মধ্যে লেখা থাকে, এক লাইন লিখতে গেলেন, পড়তে গেলেন, পড়তে 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 শেষ হওয়ার পর শুরু করছেন পরের লাইনে, আপনি মনে করছেন পরের লাইনে শুরু করছেন, আর দেখছেন যে ওই লাইনেই আছেন আপনি। এরকম হয় না? ওগুলো টাইপোগ্রাফি ভালো না, লাইন হাইটগুলো ভালো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ইন্সপেক্ট ইলেভেন করে যে কোনো ওয়েবসাইট কি দেখা যায়। সাপোজ আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটকে দেখবেন, ধরেন আপনি এই ওয়েবসাইটের মধ্যে কিছু চেঞ্জ করবেন, ফেসবুক দেখেন এখানে HTML-গুলো, এখানে CSS-গুলো দেখছেন, এখানে চেঞ্জ করা যায়। সাপোজ আপনি ধরেন মনে করেন গেছেন হচ্ছে ক্যাটরিনা কাইফের ওয়েবসাইটে বা ফেসবুকে, এটাকে ইন্সপেক্ট ইলেভেন করবেন, ঠিক আছে? অথবা ধরেন এটাকে ইন্সপেক্ট ইলেভেন করবেন,
কি ট্যাগ আছে দেখছেন? কি ট্যাগ? পি ট্যাগ। আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করে এখানে সব কিছু লিখে দিতে পারবেন, কিন্তু সেভ হবে না। এখানে লিখে দিলেন ধরেন আজকে বাংলাদেশে গেছিলাম, মুস্তাফিজ সাব্বির দেইখা আমি তো পাগল, ওর লাগে মুভি করুম। ঠিক আছে, এটা লিখলেন। লেখার পর এখানে দেখা যাচ্ছে, এখানে গিয়ে একটা ক্লিক করেন, দেখা যায়। এখন আপনি স্ক্রিনশট দিতে পারবেন। ক্যাটরিনা কাইফের ভেরিফাইড পেজ থেকে এরকম ধরনের স্ট্যাটাস দেয় আমাকে নিয়ে। ঠিক আছে, অনেকে করে কি, অনেকে পচানোর জন্য অনেকে এরকম ধরনের ইউজ করে, বাট আসলে যারা জানে তারা তো জানে। ধরেন আপনি মনে করেন গেলেন, মনে করেন আপনার এক ফ্রেন্ডের ধরেন, হ্যাঁ ট্রলগুলো এভাবে বানানোর সময় ধরেন সাপোজ ধরেন আপনার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের এতে গেছেন, গিয়ে ধরেন এখানে ইন্সপেক্ট 11 করলেন। এগুলো আবার খারাপ পথে অবশ্যই ইউজ করবেন না। এখানে গিয়ে এটাকে ইন্সপেক্ট 11 করছেন না, এখানে গিয়ে লিখলেন যে আপনার ফ্রেন্ডের তো আমার ভালো লাগে না, আপনাকে খুবই ভালো লাগে, হ্যাঁ ঠিক আছে, বাট আপনি টাইম দেন না। এটা লিখলেন, লেখার পরে এখানে ক্লিক করে দেখেন চলে আসে। ঠিক আছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু রিলোড দিলে কিন্তু চলে যাচ্ছে, ক্লিকটা বাইরে করে চলে যাচ্ছে। আপনি আপনার ফ্রেন্ডে পাঠালেন যে তোর গার্লফ্রেন্ডের জালে আমি কিন্তু আছি, তাড়াতাড়ি সামলা। ঠিক আছে, এই জন্য স্ক্রিনশট দেখে কিছু মনে করেন নাই, সব স্ক্রিনশট সত্য না, বুঝছেন? হচ্ছে ব্যাপার। অনেক সময় দেখি কি আমরা মানে নামি দামি সুনামধন্য লোকজনের সম্পর্কে এরকম লেখা লেখে, অনেক সময় এরকম করে লিখতে পারে। আচ্ছা, হচ্ছে ব্যাপার, বুঝছেন? এগুলো আবার খারাপ পথে অবশ্যই ইউজ করবেন না, কারণ কোন একটা ব্যাচে আমি হালকা ওদের একটু হ্যাকিং দেখাইছিলাম। আচ্ছা, দেখাইছি কিভাবে হ্যাক করতে হয় আর কি, ওয়েবসাইট হ্যাক। এটা করছে কি, হ্যাঁ না ওয়েবসাইট হ্যাকিং আর কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, কেমনে করতে হালকা একটু ধারণা দিচ্ছি। তো উনি করছে কি, একজন স্টুডেন্ট পাকনা, উনি গিয়ে মানে নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করছে যে অ্যাপ্লাই কেমনে করতে হয়। এখন ওই ডোমেইনটা ছিল আপনার, হোস্টিংটা ছিল হচ্ছে আপনার প্রোটেক্টেড আর কি, ভাইরাস প্রোটেক্টেড। তো উনি ভাইরাস, আমি শিখাইছি কেমনে ভাইরাস দিতে হয় আর কি, করছে কি ওনার ডোমেইনের মধ্যে ভাইরাস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন প্রোটেক্টেড ওটা, ওনার হোস্টিং থেকে ওনার ডোমেইনটাকে সাসপেন্ড করে রাখছে। পরে আমাকে স্ক্রিনশট দিচ্ছে, ভাইয়া আমার তো ডোমেইন শেষ। কেন বলছে, এই কথা ঘটনা, আপনার ওই ভাইরাসটা আমি দিয়েছিলাম এখানে। আমি বললাম যে এটা তো আসলে করা উচিত হয়নি, আগে বুঝতে হবে। একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই জন্য এগুলো অ্যাপ্লাই করতে যাবেন না। আচ্ছা, হচ্ছে অবস্থা, তাহলে আমরা বুঝতে পারছি তো নাকি? এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলার সাইজ মানে স্টাইলটা চেঞ্জ হবে। স্টাইল মানে বিভিন্ন রকমের স্টাইল থাকে না, যেরকম আমরা যদি MS ওয়ার্ডে যাই, এখানে গিয়ে ধরেন লিখলাম আমরা সবাই ভালো আছি, তাই তো? এখন এই লেখাটাকে বড় করতে চাইলে কি করবো, আমরা এখান থেকে বড় করে দিতে পারি। এখন এই লেখাটার ফন্ট আছে না, ফন্ট বিভিন্ন রকমের ফন্ট আছে, আমরা এখান থেকে জানি অলরেডি যে বিভিন্ন রকমের ফন্ট দেওয়া যায়। এটা দিলে এরকম বাঁকাতারা হয়ে যায়, তাই না?
আচ্ছা এটা ধরেন আপনি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ফন্টটা পাবে, এরকম ফন্ট পাবে। এখানে গিয়ে লেখেন ফন্ট ফ্যামিলি, মানে কোন ফ্যামিলির ফন্ট এটা আপনি যাচ্ছেন এটাকে দিবেন, তাহলে এটাকে কপি করেন, কপি করে হ্যাঁ এখানে বসায় দেন, দেখেন পাই কিনা, নাও পাইতে পারে, আমি নট শিওর পাবে কিনা। পাইছে? এটা এটা ব্রাউজারের মধ্যে আসার জন্যই পাচ্ছে, তাছাড়া কিন্তু পাইতো না, কারণ আমাদের কন্ট্রোল প্যানেলে যান, এখানে ফন্টে গিয়ে দেখেন, সরি এটা না, ফন্টস, ফন্ট ফোল্ডার আছে না, এর মধ্যে যদি থেকে থাকে, এটা নাম কি, ব্রাশ, আছে, এই জন্যই পাচ্ছে, তাছাড়া পাইতো না। হ্যাঁ সেটা পাবে না, হ্যাঁ না দেখতে পাবে কিন্তু নর্মাল হয়ে যাবে এটা, হ্যাঁ ফন্ট ছাড়া হয়ে যাবে, ডিফল্ট ভাবে যে ফন্টটা থাকবে সেটাই পাবে, হচ্ছে ব্যাপার। এখন এই যে ফন্টটা দিয়েছিলাম একটু আগে, এগুলো কিন্তু প্রফেশনাল ফন্ট না, আপনাদের ওয়েবসাইটে কখনো এরকম ধরনের মাইক্রোসফট ওয়ার্ড থেকে গিয়ে ফন্ট ইউজ করবেন না, এগুলো প্রফেশনাল না। কোন ওয়েবসাইটে দেখছেন এরকম ফন্ট? এগুলো এরকম ধরনের ফন্ট কেউ ইউজ করে না, ঠিক আছে? আচ্ছা ফন্ট বিভিন্ন রকমের ফন্ট আছে, প্রিমিয়াম ফন্ট আছে, যে ফন্টগুলা কিনে ইউজ করতে হয়, $2 $4 $5 $10 এরকম ফন্ট আছে, দামি দামি ফন্ট আছে। আবার অনেক ফন্ট আছে ফ্রি, না ওইটা ওই ফোল্ডারের মধ্যে দিয়ে দেওয়া যায়, ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া যায়, ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া যায়, হ্যাঁ তখন সে সবাই দেখবে। কি কথা বলছেন? শীত লাগে, ওইটা আমার কাছে আমার কন্ট্রোলিংয়ে নাই, ওইখানে আছে, ওইটা বন্ধ করলে কিছুক্ষণ পরে গরম লাগবে কিন্তু।